ডক্টরের কথা শুনে অভিজিৎ আর নির্মলা ভয় পেয়ে গেল। অভিজিৎ বুঝতে পারল যে ওর সন্তান আর এই পৃথিবীতে নেই, আর নির্মলা ততক্ষণে কান্না শুরু করেছিল। আপনি চুপ কেন? বলুন না, এমন কি হয়েছে? আমার বৌমার বাচ্চা ঠিক আছে তো? যদি এ কথা আমি বলতে পারতাম। গুঞ্জন তার সন্তান নষ্ট করে ফেলেছে, কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার, গুঞ্জনের পেটের মধ্যে আমরা কোনো চিহ্ন দেখতে পাইনি। এটা কিভাবে সম্ভব? আমাদের তো মনে হচ্ছে ও যেন কখনো প্রেগনেন্টই ছিল না। এই কথাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি আশা করছি আপনারা সকলে এই মুহূর্তে গুঞ্জনের পাশে থাকবেন। আরে, এই আওয়াজ কিসের? আচ্ছা গুঞ্জন। সকলে দৌড়ে গুঞ্জনের রুমের দিকে গেল। তখন দেখল গুঞ্জন পাগলের মতো বিছানায় রাখা বালিশ আর তোষক ছিঁড়ছে আর চিৎকার করে কাঁদছে। আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায়? বল, আমি সব শেষ করে দেব। আমি আমার বাচ্চার কিচ্ছু হতে দেব না। গুঞ্জনের এই অবস্থা দেখে অভিজিৎ কাঁদতে শুরু করল। সে দৌড়ে গিয়ে গুঞ্জনকে জড়িয়ে ধরল। গুঞ্জন, গুঞ্জন শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, প্লিজ আমার কথা শোনো। অভিজিৎ জড়িয়ে ধরার পরে গুঞ্জন আরো চিৎকার করে কাঁদতে শুরু করল। অভিজিৎ, অভিজিৎ, আমাদের বাচ্চা, এরা সবাই আমার বাচ্চার খুনি। আমি এদের কাউকে ছাড়বো না। অভিজিৎ, গুঞ্জনের এখন একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে। আমি ওকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। এরপর নার্স এসে জোর করে গুঞ্জনকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিয়ে দিল। গুঞ্জন এবার শান্ত হয়ে গেল। ওর বিশ্রাম নেওয়ার জন্য সকলে ওকে রুমের মধ্যে একা রাখল। গুঞ্জনের এই অবস্থার কারণ আমি। ওকে এইভাবে একা বাড়ি রেখে যাওয়া উচিত হয়নি। এগুলো তুই কি বলছিস বাবা? এই সব কিছু তোর জন্য না, বরং ওই অভিশাপের জন্য হয়েছে, যাই বিল বাড়ার সর্বনাশ করে দিচ্ছে। আমি তো প্রথমে ভেবেছিলাম ওই সমস্ত কথা মিথ্যে, কিন্তু আজ আমি সব নিজের চোখে দেখলাম। মা, এবার তুমি থামো। তুমি কেন এই কুসংস্কার আর ভূত নিয়ে বিশ্বাস করো বলো তো? এই সব জিনিস হয় না। আমার মনে হচ্ছে গুঞ্জনের কোনো অসুখ হয়েছে। এই মুহূর্তে ওর মানসিক পরিস্থিতি একদম ভালো নয়। সাবিত্রীকে আমায় ডাকতেই হবে। ও এসে গুঞ্জনকে একটু সামলাতে পারবে। এটা দিল্লি, যেখানকার একটা বড় হসপিটালে সাবিত্রী কাজ করে। সে একজন মনোবিদ। এরকম অনেক কেসই সে যুক্তির দ্বারা হ্যান্ডেল করেছে। যাকে এই পৃথিবী ভূত বলে বিশ্বাস করেছিল, সাবিত্রী ভূতরূপে বিশ্বাস করে না। সেই মুহূর্তে কিছু মনোবিদের সঙ্গে একটা মিটিং করছিল। ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটা কল আসে। কি? এটা কি করে হতে পারে? বৌদি কেমন আছে? না না, একদম চিন্তা করো না, আমি কালকেই পৌঁছচ্ছি। কি হয়েছে সাবিত্রী দেবী? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। সরি, আমার একটা আর্জেন্ট কেস চলে এসছে, তো আমাকে বেরোতে হবে। সাবিত্রী ট্রেন থেকে নামল আর তারপর একটা রিকশা নিয়ে গ্রামের অভিমুখে চলল। রাস্তার লোকেরা ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। গ্রামের গলিতে অদ্ভুত এক নীরবতা আর হালকা হাওয়াও বইছে। গ্রামের পরিবেশটাকে তা আরও ভয়ঙ্কর করে তুলেছে। ভিলওয়াড়া এখনো বদলায়নি। সেই পুরনো রাস্তা, সেই ভীতলোক, আর একটা অদ্ভুত নিস্তব্ধতা। কি জানি কেন যখন এখানে আসি, আমি এখানে এক অদ্ভুত ভাইব্রেশন ফিল করি। সাবিত্রী অনেক বছর পরে তার গ্রামে ফিরছিল। গতদিন তার পরিবার থেকে ফোন করে গুঞ্জনের সমস্ত ব্যাপার বলা হয়েছে। এই খবর শুনে তার মনে অনেক প্রশ্নের উদয় হয়, যার উত্তর সে খোঁজার জন্য নিজেই এখানে এসেছে। সাবিত্রী, সাবিত্রী, তুমি চলে এলে। আমি জানতাম তুমি আসবে। তুমি আমার সাহায্য করতে পারো। সাবিত্রী গুঞ্জনকে দেখে বুঝতে পারল সে খুব ভয় পেয়েছে আর খুব ক্লান্ত। সাবিত্রীকে দেখেই সে জড়িয়ে ধরল। গুঞ্জন, সব ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। কিন্তু তুমি এত ভয় পেয়ে আছো কেন? বিষয়টা কি? ওই ওই বাচ্চা, আমি ওকে সব জায়গায় দেখতে পাচ্ছি। কখনো কখনো আমার আঁচল ধরে আমার পিছন পিছন হাঁটে, তো কখনো কখনো কোন এক দরজার সামনে দাঁড়িয়ে মা মা বলে চিৎকার করে। ওই ওই আমার বাচ্চা, আমার বাচ্চা। গুঞ্জন, গুঞ্জন, আমার কথা শোনো, এখানে কোনো বাচ্চা নেই।
গুঞ্জন, ভালো করে তাকিয়ে দেখো, এখানে কোনো বাচ্চা নেই। সাবিত্রী গুঞ্জনকে জোরে জোরে ধাক্কা দিল। তখন গুঞ্জন তার সম্বিত ফিরে পেল। হঠাৎ করে এত জোরে হাওয়া কেন দিচ্ছে? যাই হোক, আমরা চলো ভেতরে যাই। মা, মা। সাবিত্রী, তুই এসেছিস? তুই কেমন আছিস রে মা? আমি ঠিক আছি মা, কিন্তু বৌদির এরকম অবস্থা কবে থেকে? 15 দিন হয়ে গেল। কখনো হঠাৎ চিৎকার করে, কখনো কখনো আবার বলে কেউ ওকে ডাকছে। ডাক্তারকে দেখাবো ভেবেছিলাম, কিন্তু ভাবলাম হয়তো এটা ঠিক হয়ে যাবে। কিন্তু ওর অবস্থা তো যতদিন যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে। দাদা কোথায়? কোথাও দেখতে পাচ্ছি না তো। অভিজিৎ, ও বেচারা তো সব বৈদ্য আর ডাক্তারের কাছে ঘুরে বেড়াচ্ছে, খাবার সময়টুকুও পাচ্ছে না। তখনই তো তোকে ডাকলাম, যাতে তুই ওকে ঠিক করতে পারিস। নির্মলার কথা শুনে সাবিত্রীর চিন্তা আরও বেড়ে গেল। সে বাড়ির এই সব ব্যাপারে সত্যি চিন্তায় পড়ল। সে খুব ক্লান্ত ছিল, তাই একটু ঘুমোতে চাইছিল। আমিও কতটা পাগল। 1 বছর পর আমার মেয়ে বাড়ি এসছে, আর আমি ওকে খাবার জন্যও বললাম না। তো এসব ছাড়, যা নিজের ঘরে গিয়ে বিশ্রাম কর। আমি তোর পছন্দের খাবার আলু পোস্ত বানিয়েছি, আনছি। হ্যাঁ, আমার ঘর, কত শান্তি এখানে নিজের পুরনো জিনিসগুলোকে দেখে। কিন্তু কিন্তু এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? সাবিত্রী তার নিজের রুমে বসেছিল, কিন্তু গুঞ্জনের রুম থেকে ভেসে আসা কান্নার শব্দ তাকে বিচলিত করে তুলল। সে তখন দরজার দিকে এগিয়ে গেল, আর দরজা খুলে ঘরের ভেতরের ভয়ানক দৃশ্য দেখতে পেল। সাবিত্রী, তুমি চলে এসছো, আমাকে বাঁচাও, কিছু একটা হচ্ছে। গুঞ্জন পালঙ্কে বসেছিল, কিন্তু তার চোখে মুখে একটা অদ্ভুত ভয় আর ক্লান্তি চোখে পড়ছিল। কেমন একটা হলুদ হয়ে গিয়েছিল সে, আর সে তার হাত বারবার দেখছিল, যেন কিছু ঘটে গেছে। বৌদি, তুমি নিজের কি অবস্থা করেছো? তুমি এরকম ভয় পেয়ে আছো কেন? সাবিত্রী গুঞ্জনের কাছে গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করল, কিন্তু গুঞ্জনের চোখে মুখে ভয় আর উদ্বেগ ছিল। সে আবোল তাবোল আর অসামঞ্জস্য কথা বলতে শুরু করল। আমার বাচ্চা, আমি ওকে দেখেছিলাম, ও আমাকে ডাকছিল। গুঞ্জন, এই ঘরে কেউ নেই, দেখো শুধু আমি আছি, আর তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি খুলে আমাকে বলতে পারো, এই সব কিছু করার জন্য কি কেউ প্রেশার করছে তোমায়? না, ও এখন এখানে আছে, ও তোমায় দেখছে। ওই রাতে যখন আমি ছায়া দেখলাম, ও আমায় ডাকছিল। ওই বাচ্চা, ও বলল, মা মা আমার কাছে এসো। আর তারপর ওই রক্ত, ওই লাল পায়ের ছাপ। ও আসবে, ও আসবে, রাতে নিশ্চয়ই আসবে। কি? কিন্তু বৌদি, এটা কি করে হতে পারে? তুমি বলেছিলে যে তোমার বাচ্চা হারিয়ে গেছে, কিন্তু এখন বলছো। তুমি বুঝবে না সাবিত্রী, ও আমার সাথে আছে সব জায়গায়। ওর আওয়াজ, ওর ছায়া, ও প্রত্যেক রাতে আসে, কখনো আমায় ডাকে, কখনো আমার কাঁধে। গুঞ্জনের শরীর কাঁপছিল। সে পা দুটোকে জড়ো করে বসেছিল, যেন কোনো অদৃশ্য শক্তির হাত থেকে বাঁচার চেষ্টা করছে। সাবিত্রী তার সঙ্গে কথা বলার চেষ্টা করল। বৌদি, তোমার বিশ্রামের প্রয়োজন। আমার মনে হয় এই সব তোমার মনের ভুল। আমি আমি এখানে আছি, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হবে না সাবিত্রী, তুমি জানো না এই সব কালিন্দির কাজ। ও আমায় নিয়ে যাবে, ও বলেছে আমার বাচ্চার জায়গায় এবার তোকে যেতে হবে। কালিন্দি? কি কালিন্দি? বৌদি, এগুলো সব তোমার অতিরিক্ত চিন্তার ফল। অতিরিক্ত চিন্তার জন্যই তোমার এসব হচ্ছে। তুমি একটু বিশ্রাম করো, আমি তোমার জন্য কিছু ওষুধ নিয়ে আসি। ওষুধ কাজ করবে না সাবিত্রী, আমি অভিশপ্ত। এটা তো সবে মাত্র শুরু। বৌদি, এগুলো কি বকবক করছো? বাচ্চা, লাল দাগ, আবার এই কালিন্দিটাকে? সাবিত্রী বুঝতে পারল যে এটা কোনো সাধারণ সমস্যা নয়। সে তার ব্যাগ থেকে নোটবুক বের করল আর গুঞ্জনের লক্ষণ লিখতে শুরু করল। সমস্ত ছোটখাটো সব কথাই লিখছিল। এর মানে গুঞ্জন যাকে ভয় পায় সে রাতে আসবে, আর আজ রাতে আমায় সজাগ থাকতে হবে। আমি কোনো না কোনো সূত্র তো নিশ্চয়ই পাবো। রাত গভীর হয়ে গিয়েছিল, সকলেই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সাবিত্রী ঘুমোতে পারছিল না। সাবিত্রী তার রুমে নোটবুকে লিখছে, কিন্তু প্রবল হাওয়া
আর নিস্তব্ধতা পরিবেশটাকে ভয়ঙ্কর করে তুলল। আর তখনই হঠাৎ জানলায় কেউ ধাক্কা দিল। এই আওয়াজ? এত রাতে জানলায় কি আওয়াজ করছে? কে ওখানে? সে জানলা খুলে দেখল, কাউকে দেখতে পেল না। জানলার কাছে গিয়ে সে বাইরে উঁকি দিল। উঠোনে ধুলো উঠছিল খুব। তখনই ওখানে সে এক ছায়া মূর্তি দেখল। এটা কি হতে পারে? এত রাতে বাইরে কি রয়েছে? যখনই সে ভালোভাবে দেখল একটা ছায়া মূর্তি পুরনো মন্দিরের দিকে এগিয়ে গেল। সাবিত্রী কোনো কিছু না ভেবে দরজা খুলল আর তার পেছন পেছন এগিয়ে গেল। মন্দিরে পৌঁছানোর পর সে দেখল দরজায় লাল রঙের পায়ের ছাপ রয়েছে, যেন মনে হচ্ছিল মন্দিরের ভেতর থেকে রক্ত বইছে। সাবিত্রী সেই রক্ত স্পর্শ করতে গেল, কিন্তু তখনই মা, আমার কাছে এসো মা। সাবিত্রী দেখল মন্দিরের ভেতরে দেওয়ালেও রক্তের অনেক চিহ্ন রয়েছে। ওখানে একটা দোলনা ছিল যা ধীরে ধীরে দুলছিল। কে কে এসব করছে? সেখানে নীরবতা বিরাজ করছিল। সাবিত্রী এগিয়ে গেল আর দোলনার ভেতরটা যখন দেখল একটা বাচ্চার কঙ্কাল, আর সেই কঙ্কালটি হাত তার দিকে বাড়িয়ে রয়েছে। না, এটা সত্যি হতে পারে না। সাবিত্রী পিছিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই মন্দিরের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। সাবিত্রী পালানোর চেষ্টা করছিল। তখনই তার চোখের সামনে এক লাল আলো জ্বলে উঠল। হঠাৎ তার মধ্যে থেকে একটা মুখ ভেসে উঠল। এটা কালিন্দীর মুখ ছিল, যে রাগে যন্ত্রণায় জ্বলছিল। সে সাবিত্রীর দিকে এগিয়ে আসছিল। এই অভিশাপ আমি দিয়েছি, কিন্তু এই কষ্ট তোমরা সবাই মিলে আমায় দিয়েছ। এখন কেউ এটাকে আটকাতে পারবে না। সাবিত্রী তখন তীব্র জোরে চিৎকার করে উঠল আর দরজা খোলার চেষ্টা করল। কোনোভাবে সে বাইরে বেরিয়ে এলো আর দৌড়ে বাড়ি পৌঁছল। সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। তুমিও দেখেছো, তাই না? এখন তুমি জানতে পারলে তো যে এইসব সত্যি। গুঞ্জনের সঙ্গে বাড়ির সকলে বেরিয়ে এলো। সাবিত্রীর শরীর যেন ততক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছিল। সে কোনো কথা বলতে পারছিল না। কি হলো সাবিত্রী? তুই এভাবে এখানে উঠোনে দাঁড়িয়ে আছিস? কি দেখেছিস তুই? কিছু বলছিস না কেন? সাবিত্রী, চুপ করে আছিস কেন? মা কিছু জিজ্ঞেস করছে তো। ওই ওই কালিন্দী, কালিন্দী। সাবিত্রী এবার বুঝতে পারল যে এই ঘটনা শুধু কল্পনা নয়। সে গুঞ্জনের কথা বিশ্বাস করল, কিন্তু প্রশ্ন এটাই ছিল যে বাড়ির লোককে কি সে সত্যিটা বলতে পারবে?